পৃথিবীর প্রথম প্লেনের টায়ার হ্যাঁ এখান থেকে তৈরি। নমস্কার বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর বুধবার। আর আপনারা তো জানেন এই শীতকালে 25শে ডিসেম্বর বাঙালি কোথাও ঘুরতে যাবে না তা হতে পারে না। যথারীতি আজকে ছুটির দিনে এই শীতের রোদ মাখিয়ে আমরাও বেরিয়ে পড়লাম। আর আজকে যাচ্ছি একটি নতুন একটা জায়গায়, অনেক কিছু নতুন কিছু দেখাবো, তবে আপনারা ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন। আর কি করে আমরা সেখানে যেতে হবে সমস্ত কিছু বর্ণনা করবো আপনাদের কাছে। চলুন তাহলে। আর হ্যাঁ, আজকে যারা আমার ভিডিওটা প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটাকে অল করে রাখুন, যাতে আমার পাবলিশ করা সমস্ত ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমাদের জার্নিটা। আমরা আপনাদেরকে অলরেডি লেখাতে দেখিয়ে দিয়েছি, আমরা 8টার কাটোয়া লোকালে উঠে পড়েছি। আর আমাদের গন্তব্য আজকে বাঁশবেড়িয়া স্টেশন। কারণ বাঁশবেড়িয়া স্টেশন থেকে আমরা যাব প্রথমে হংসেশ্বরী মন্দিরে। আর বাঁশবেড়িয়া স্টেশনটা ব্যান্ডেলের ঠিক পরের স্টেশন। তবে এটাও ঠিক যে আপনারা যদি ব্যান্ডেল স্টেশনে নেমে যান তবুও আপনারা খুব সহজেই কিন্তু হংসেশ্বরী মন্দিরে যেতে পারবেন, কারণ সেখান থেকে অটো এবং টোটো অ্যাভেলেবেল রয়েছে। আমরা ভাবলাম যে যেহেতু আমরা কাটোয়া লোকালে উঠেছি সেই জন্য, আর ওই স্টেশন দিয়ে যেহেতু ট্রেনটা যাবে সেই জন্যই আমরা বাঁশবেড়িয়াতে নামবো। নইলে আপনারা বর্ধমানগামী যে কোনো ট্রেনে যদি উঠে পড়েন আপনাদেরকে প্রথমে ব্যান্ডেলেই নামতে হবে। তাহলে আমরা চলে এসেছি আমরা বাঁশবেড়িয়া স্টেশনে। বাঁশবেড়িয়া স্টেশন থেকে ব্যান্ডেলের পরের স্টেশন, আর আসতে হবে আপনাকে কাটোয়া লোকালে। আর এখান থেকে আপনাকে যেতে হবে প্রায় 1.5 কিলোমিটারের মতন পথ আমাদের সেই গন্তব্য হংসেশ্বরী মন্দির। চলুন তাহলে এবার যাওয়া যাক। তাহলে ট্রেন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। তো নামার পরে একবার চারিদিকটা একবার দেখে নেওয়ার চেষ্টা করলাম, কারণ আমি তো এর আগে কখনো আসিনি। তাই ভাবলাম আমার সাথে সাথে আপনারাও একবার দেখে নিন। দেখুন, হাতে গোনা কয়েকজন প্যাসেঞ্জার তারা নামলো, কোনো ব্যস্ততা নেই, নিঝুম একদম বলতে পারেন। আর শীতের রোদ মাখা এই পরিবেশে বেশ ভালোই লাগছিল জায়গাটা। তো যাকে আর দেরি না করে আমরা ফুটওভার ব্রিজ দিয়ে আমরা ওপারে যাওয়ার চেষ্টা করি। আর একবার এই ব্রিজের ওপর থেকে দুপাশটা দেখতে ঠিক কেমন লাগে ওটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমার তো এরকম ব্যস্ততাহীন জীবনে মনে হচ্ছিল যেন আমি সত্যি উত্তরবঙ্গে আছি, কারণ ওখানকার জীবনযাত্রাটাও ঠিক এরকম ধরনের ব্যস্ততাহীন বলতে পারেন। চলো তাহলে আমরা যাওয়া শুরু করে দিই, আর দেরি করা যাবে না। যখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছিলাম, বেরোনোর সময় দেখতে পেলাম যে মনে হলো যে এখানে মানুষের মধ্যেও ঠিক খুব বেশি যে একটা কর্মব্যস্ততা হোক বা আপনাদের প্রতিদিনকার যে এক দৌড়ঝাঁপ, সেগুলোর কোনো ছাপ মাত্র নেই। এটাও হতে পারে আজকে তো 25শে ডিসেম্বর, ছুটির দিন, তো সবাই বিভিন্ন জায়গায় ছুটির আমেজটাকে উপভোগ করছে। তো আমরাও তো আজকে এমন দিনই পছন্দ করেছি যেখানে মানুষের ব্যস্ততা খুব বেশি একটা থাকবে না। চলুন তাহলে এইটুকু জায়গা আমরা একটু হেঁটে গিয়ে দেখে নিই চারপাশটা ঠিক কেমন আছে। যেখান থেকে টোটো পাওয়া যায়, কিন্তু আমরা দেখবো বলার জন্য আমরা নেমে স্টেশন রোড দিয়ে হাঁটা শুরু করেছি। এই জন্যই, কারণ হাঁটতে হাঁটতে শীতকাল তো বেশ ভালো লাগছিল আর কি। আর কিন্তু আপনারা যদি টোটো করে যেতে চান একদম স্টেশন থেকে নেমেই টোটো পেয়ে যাবেন, টোটো স্ট্যান্ড আছে। হ্যাঁ, যেটা বলবো যে স্ট্যান্ডে নেমেই টোটো পেয়ে যাবে। এটা আমার ইচ্ছা আছে একটু হেঁটেই দেখা জায়গাটা। চলুন তাহলে। সকালে বেরিয়েছিলাম, তো ভাবলাম এখানে নেমে একটু খাওয়া দাওয়া না করলে সমস্যা হবে, তাই একটু সামান্য কিছু ব্রেকফাস্ট করে এবার মন্দিরের দিকে আমরা যাই। ঠিক আছে।
আমরা কিন্তু ওই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসার পরেই কিন্তু মন্দিরে যাওয়ার জন্য অনেক টোটো পেয়ে গেছিলাম। তো আমরা চাইলেই কিন্তু সেখানে টোটোতে উঠে পড়তে পারতাম, চট করে চলে যেতে পারতাম। আমরা ভাবলাম যে সকালটা বেশ ভালোই আছে, মিষ্টি মিষ্টি রোদ আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো একটু হেঁটে যাই। তো ওই হাঁটতে গিয়ে ওই দোকানটার খোঁজ পেয়ে গেলাম পথের পাশেই। সেখান থেকে পরোটা খেয়ে শরীরটাকে একটু ভালো করে গরম করে নিয়ে আমরা এবার হাঁটা শুরু করলাম। আর হাঁটার মধ্যে একটা মজা আছে কি, আপনি যেতে যেতে না অনেক কিছু দেখতে পাবেন নতুন একটা জায়গায়। আর আমাদের অসুবিধা হয়নি, কারণ আমরা গুগল ম্যাপটাকে অন করে রেখেছিলাম। গুগল ম্যাপ অন করে আমরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। আর দুপাশের কি পরিবেশে কোথায় কি রয়েছে, পথঘাট কেমন, সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। এই দেখুন, আর কিন্তু আমার খুব বেশি একটা দূরত্ব যেতে হবে না, ম্যাপে দেখাচ্ছে 3 মিনিটের পথ আছে, আমরা খুব সহজেই পৌঁছে যাব। তবে আপনাদের চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, আবার এই পথটুকু আপনারা টোটোতেও যেতে পারেন যদি আপনাদের কাছে সময় কম থাকে। তো যাকে চলুন দেখুন এখানে কি সমস্ত স্থাপত্য রয়েছে, এক একটা বাড়ি, অফিস। আমি না ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে এত সুন্দর সুন্দর এখানে নির্মাণ রয়েছে। তো ঠিক এগুলো দেখার জন্যই কিন্তু আমি হাঁটছিলাম। আর যাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম সেই মন্দিরের পথে। আর দেখুন এই পাশে কি সুন্দর করে বানানো এই জায়গাটা। আর হ্যাঁ, টোটো কিন্তু আপনাকে এই অবধি নিয়ে আসবে, এরপরের বাকি পথটুকু কিন্তু আপনাকে হেঁটেই যেতে হবে। 25শে ডিসেম্বর ছুটির দিন। আসবে, পরে আসছি। হ্যাঁ, পরে আসছি। হ্যাঁ, ঠিক আছে। ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা মাতা হংসেশ্বরীর মন্দিরের দর্শন পেলাম। আর সঙ্গে পাশে যে ছোট্ট মতো টেরাকোটা মন্দিরটা দেখছেন, সেটা হলো অনন্ত বাসুদেবের মন্দির। এখানে আসার আগে মন্দিরের ইতিহাস ঘাঁটতে গিয়ে জানতে পেরেছিলাম যে এই মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো। প্রায় 1814 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এবং তার স্ত্রী শঙ্করী দেবী তারা এই মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন। দেবী মূর্তি এখানে নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী এবং নরমুণ্ডধারিণী। এই মন্দিরের চারপাশে এত পুরনো বড় বড় প্রাসাদ দেখে মনে হচ্ছে এখানে বোধহয় রাজপরিবারের আদি বাসস্থান ছিল। সেগুলো প্রায় এখন ভগ্নপ্রায়, শুধুমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মা হংসেশ্বরীর এই সুপ্রাচীন মন্দিরটি। এখন প্রায় সকাল 10টা বাজে। আমরা ঢুকে পড়েছি মন্দির চত্বরে। আর এই মন্দিরটি সকাল 7টা থেকে বেলা 12:30 পর্যন্ত খোলা থাকে। 12:30টার পর মাকে ভোগ নিবেদন করা হয় এবং তারপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনেক পুরনো না মন্দিরটা, 200 বছরের, খুবই সুন্দর। এই দেখুন মন্দিরের চারপাশটা আপনার দুনয়ন জুড়িয়ে যাবে। আর এই এত সুন্দর পরিবেশ আর এই শীতের সকালে আপনার এই আধ্যাত্মিকতার এই পবিত্র জায়গায় আসলে পরে আপনার মন প্রাণ এমনি ভরে উঠবে। এই এত কিছু দেখার মতো আমার কিছুটা খানিকটা খটখটানি লাগছিল যে 2-1 এসে বারবার করে কানের পাশে এসে বলছিল যে এখানে ভিডিও তুলবেন না, ভিডিও তুলবেন না। আমি বুঝতে পারছি না, আমরা কি এখানে কোনো ভিডিওর মাধ্যমে মন্দিরের স্যাংটিটি কি নষ্ট করছি, কোনো পবিত্রতা কি নষ্ট করছি? বরঞ্চ সেই সমস্ত মানুষ যারা হয়তো অসুস্থ হয়ে বাড়িতে বসে আছে বা তারা হয়তো কোথাও বেরোতে পারে না, কোথাও যেতে পারে না, তাদের হয়তো এই সমস্ত পবিত্র জায়গাগুলো দেখার মনের অনেক দিনের স্বাদ। তাদেরকে যদি আমার এই ভিডিওর মাধ্যমে একটু দেখাতে পারি, তাহলে আমার মনে হয় সবচেয়ে বড় পুণ্যের কাজ এটাই হবে। আর আমরা তো আর মন্দিরের পবিত্রতা নষ্ট করে এখানে কোনো অশ্লীল বা কাজ বা কোনো ভিডিও বা নাচা গানা বা কোনো রিল বানাচ্ছি না। আমরা মন্দিরের চারপাশটা সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। যে সমস্ত মানুষ যারা ভক্তরা, যারা অনেকেই এই মন্দিরটার খোঁজ তারা এখনও পায়নি, তারা যাতে এখানে আসতে পারে, তারাও যাতে মাকে দর্শন করতে পারে, এই জায়গাটা সম্পর্কে জানতে পারে, তাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি।
আর এই যে বন্ধুরা, মন্দির চৌহদ্দির মধ্যেই আপনারা এরকম পুজোর ডালা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে পছন্দ মতো পুজোর ডালা নিয়ে আপনারা পুজো দিতেও পারবেন। বন্ধুরা, হুগলি জেলার এই সুপ্রাচীন মন্দিরটি, এটি কিন্তু 13 রত্ন মন্দির, অর্থাৎ ধাপে ধাপে এই মন্দিরটির 13টি চূড়া বিদ্যমান। আর এর পাশের যেই অনন্ত বাসুদেবের মন্দির, এটা কিন্তু টেরাকোটার। এখন প্রায় 11টা মতো বাজে। আর এই যে মন্দিরের সামনে আপনি ছোট একটা জমায়েত দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে পুষ্পাঞ্জলি দেয়া হচ্ছে এখন, সেটারই একটা জমায়েত। তারপর হংসেশ্বরীর মন্দির ঘোরাঘুরি করার পর, সমস্ত চারপাশের জায়গা ভালো করে একবার দেখে নেওয়ার পর আমরা একটা টোটো ঠিক করে নিলাম। আমরা টোটোকে বলেছিলাম যে আমাদেরকে ওই টাউন রোড পর্যন্ত নামিয়ে দেওয়ার জন্য, কারণ সেখান থেকে ওই ব্যান্ডেল চুচুড়া যাওয়ার রাস্তার মধ্যে প্রচুর রানিং অটো পাওয়া যায়। সেখান থেকে আপনার কাছে 20 টাকা করে নেবে ম্যাক্সিমাম, আপনাকে কিন্তু ওই ব্যান্ডেল চার্চের সামনে নামিয়ে দেবে। তো টোটোওয়ালা আমাদের সাথে একটু দাম দর করতে করতে বললো, দাদা 30 টাকা করে দিন, আমি আপনাকে ব্যান্ডেল চার্চ অব্দি নামিয়ে দিয়ে আসবো। তো ওনার সাথে একটু কথাবার্তা বলার পর উনিও রাজি হয়ে গেল, আর আমরাও ওনার সাথে রওনা দিলাম। আর উনি এই সমস্ত বিভিন্ন গল্পগুলো আমাদের সাথে করতে লাগলো। ওনার সাথে জার্নিটাও খুব উপভোগ করলাম। ও এটাই ডানলপ এশিয়ার বৃহত্তম ফ্যাক্টরি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে আপনার অ্যাকচুয়ালি প্রথম প্লেনের টায়ার হ্যাঁ এখান থেকে তৈরি হয়। এখান থেকে প্লেনের টায়ার, তারপরে হচ্ছে কনভেয়ার বেল্ট, হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার ওই কার্গিল যুদ্ধের সময় সব বার করে নিয়ে চলে গেছে। আচ্ছা। আমাদের বাঁশবেড়িয়া অঞ্চলে হচ্ছে 5-6টা ফ্যাক্টরি ছিল, তার মধ্যে এখন মোটামুটি একটা পড়াশোনা করেছিল বাঁশবেড়িয়া। ওদিকে হচ্ছে আপনার স্পান পাইপ, ওদিকে উইন্ডো গ্লাস, হ্যাঁ, এদিকে পেন স্টিল। এত এত শিল্প মানে আজকে সত্যি মানে নষ্ট হয়ে যাওয়াতে এখানকার মানুষকে আজকে অন্য রাজ্যে ছুটতে হচ্ছে তাদের কর্মসংস্থানের জন্য। কিছু হবে না এখানে। টোটোওয়ালার সাথে এটা ওটা নিয়ে গল্প করতে করতে আমার জার্নিটা বেশ ভালো লাগছিল। আর ওনার এই ইতিহাস সম্পর্কে, এই জায়গা সম্পর্কে বিভিন্ন পরিচয়, এখানকার কোন উৎসব সবচেয়ে ভালো হয়, সমস্ত বর্ণনা আমাকে দিচ্ছিল। আর বারবার করে বলছিল আপনারা এই উৎসবের সময় আসবেন, এই পূজার সময় আসবেন। আমারও ভীষণ খুশি লাগছিল। ভালো ভালো হচ্ছে আর চন্দননগরের সব লাইট থাকে। আচ্ছা। আর এখানে আপনার নানান রকম ঠাকুর, শুধু কার্তিকপুরে শুধু কার্তিক না। এই টোটোওয়ালা কাকু আমাকে বারবার করে রিকোয়েস্ট করছে যে কার্তিক পূজার সময় আসতে। কার্তিক পূজা নাকি এখানকার চন্দননগরে যে জগদ্ধাত্রী পূজা হয় তারপরেই নাকি সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং আলোকসজ্জাময় এখানকার পূজা, ভীষণ বিখ্যাত। তো তার কাছে এই গল্পগুলো শোনার পর আমার ভীষণ ভালো লাগছিল। আমারও কেন জানি মনে হচ্ছিল সত্যিই তো আমার অন্তত একবার অন্তত কার্তিক পূজার সময় এখানে পর্যন্ত আসা উচিত। গেলে ওখান থেকে গাড়ি পাবেন, হ্যাঁ, আর না হলে হচ্ছে চার্চের সামনে যে গাড়ি। তাহলে 200 টাকার নোট দিচ্ছি। আমরা বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির থেকে ঘুরে সোজা টোটো ধরে আমরা কিন্তু চলে এলাম ব্যান্ডেল চার্চের কাছে। চলুন তাহলে আমরা ব্যান্ডেল চার্চে গিয়ে দেখে আসি জায়গাটা কেমন। আর তারপর আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, এটা আমার সম্পর্কে। আমি দক্ষিণবঙ্গে এসেছি কর্মসূত্রে প্রায় 5 বছর হয়ে গেল। প্রতি বছরই ভাবি যে 25শে ডিসেম্বর হয়তো একটু ব্যান্ডেলে বা আশপাশে কোথাও ঘুরতে যাব। তো জায়গাটা কেমন বা তার পরিবেশটা কেমন, তার চারিদিকটা কেমন, তার ভৌগোলিক অবস্থানটা কেমন, এগুলো অন্তত দেখার জন্য আমার অন্তত খুব যাওয়ার ইচ্ছা ছিল। কারণ আমি জানি যে এই নির্দিষ্ট সময়টাতে ব্যান্ডেল চার্চ কিন্তু বন্ধ থাকে। তো তবুও আমার মনে হলো সকলেই যখন এই ব্যান্ডেল চার্চের সামনে গিয়ে একটু ঘুরতে যাচ্ছে, সেই জায়গাগুলো দেখতে যাচ্ছে, আমি কেন বাদ থাকবো।
তো যথারীতি এবছর আর সেই রকম কোনো মিস্টেক না করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সেই ভাইবসটাকে দেখতে, যে মানুষের এত পরিমাণ সেখানে যাওয়ার কারণটা কি, সেখানে ভিড় জমানোর কারণটা কি, কী আছে সেখানে চারপাশে। তো কখনো তো এরকম আগে দেখা হয়নি, তো সেই আগ্রহ নিয়েই কিন্তু আমার এখানে আসার জন্য বেরিয়ে পড়া। তো চলুন তাহলে একবার দেখে নিই ভালো করে চারপাশটা। এটা আমার মেয়ে আর আমি যদি তুই আমাকে একটাতেই ইয়ে দিয়ে দিয়েছিলি। চলো সামনের দিকে এগিয়ে চলো, এগিয়ে চলো। ছবি তুলবে, অন্যদিন মানুষকে বারণ করতে হবে, আগে মানুষ বারণ করতে তাকে বারণ। না গেটটা আছে এইদিকে বুঝতে হবে। কত আছে একটা কি কত দূর এটা এক না তাহলে আমরা দীর্ঘ সময় সেই ব্যান্ডেল চার্চের আশপাশটা কেমন হয়, সেখানকার ভাইবসটা কেমন হয়, সেখানকার মানুষজন কতটা পরিমাণে জমায়েত হয়, বা তাদের সেখানকার মানে উন্মাদনা, হ্যাঁ তাদের আগ্রহ সমস্ত কিছু মানে দেখার পর আমরা কিন্তু ওই যেটা বললাম বালির মোড় থেকে অটো আর টোটো ব্যান্ডেল স্টেশন পর্যন্ত যায়। তো সেখান থেকে আমরা একটা অটো ধরে নিলাম, আমরা কিন্তু এখন ব্যান্ডেল স্টেশনের পথে। এই মোড়টার নাম কি? হাজরা মোড়, খাজনা মোড়। তারপর বন্ধুরা আপনারা বলুন আপনারা কারা কারা গিয়েছেন সেখানে দেখতে, আর বিশেষত 25শে ডিসেম্বর কারা গিয়েছেন, আপনাদের নিজস্ব অভিজ্ঞতা কোনো কিছু থাকলে সমস্ত কিছু আমাকে এই কমেন্ট বক্সে শেয়ার করবেন, যাতে আমাদের ভিডিওটা প্রথমবার দেখবে তারাও যাতে এগুলোর থেকে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করতে পারে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু আপনাদের নিজস্ব কমেন্ট অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারা একটা লাইক করে দেবেন, আর আমরা খুব শীঘ্রই ফিরে আসব আরও কিছু নতুন ভিডিও নিয়ে। তো যাকে আমরা ওই রেলওয়ে
এটা সাবওয়েতে চলে এসেছি। তো এইটুকু জায়গা সবসময় জল থাকে। তো পার করে আমরা স্টেশনে চলে যাচ্ছি। আমাদের ট্রেন আছে 1টার দিকে, তো সেই ট্রেনটাই আমাদের ধরতে হবে। আর এভাবে করে আমরা কিন্তু সেই সকালবেলা বেরিয়ে এসে খুব সুন্দর একবেলার মধ্যে ঘুরে আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। তো আপনারাও একদিনকার সময় করে বেরিয়ে পড়ুন, ঠিক এরকমভাবেই সুন্দর করে ঘুরে কোথাও কোনো মন্দিরে একটু ভোগ খেয়ে ভালো করে ঘুরে সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসবেন। দারুণ কিন্তু এই শীতের সময় উপভোগ্য এই ব্যাপারগুলো। তো যাকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আরও কিছু ভিডিও নিয়ে। আর আমরা একটু ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে। কখনো এটা 4 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তো কখনো 5 নম্বর প্ল্যাটফর্মে দেয়। যাই হোক, আজকে ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এটা হচ্ছে বর্ধমান হাওড়া লোকাল। কিছুক্ষণ আগে একটা ট্রেন 12:30 নাগাদ ছেড়ে গেল, সেটা হচ্ছে ব্যান্ডেল লোকাল। তো আমরা বর্ধমান লোকালেই উঠে পড়লাম। ঘন্টাখানেকের সময় লাগবে আমাদের হাওড়া পৌঁছাতে। কি করবো? তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা বাদবাকিদের কাছেও শেয়ার করে দেবেন। ধন্যবাদ। তাহলে আজকের মতো ভিডিও সমাপ্ত করে আমরা ঘরে ফিরছি। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। টাটা।